Hello everyone, my name is Ria Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে হচ্ছে মানডে। আমি লাস্ট ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম, মানে লাস্ট ফ্রাইডে যে ক্লাসটা আমি নিয়েছিলাম তোমাদের হিস্ট্রির, তো সেই ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে এবার থেকে সপ্তাহে 3 দিন তোমাদের হিস্ট্রি ক্লাস হবে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। তো আজকে আমরা করব হচ্ছে হিস্ট্রি ক্লাসের হচ্ছে 11 নম্বর ক্লাস। এর আগে 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি রিকোয়েস্ট করব তাদের ক্লাসটা একটু দেখে নিও। তো অনেকেই এখানে দেখছো যে আমি বলেছি এখানে যে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি মডার্ন ইন্ডিয়া, তো তোমরা একেবারেই ঠিক দেখছো, এখানে আমি ভুল কিছু লিখিনি। তার কারণ হচ্ছে আমি এবার থেকে মডার্ন ইন্ডিয়া তোমাদের শুরু করব। যেহেতু আমাদের প্রিলিমিনারি ডেট এগিয়ে আসছে WBCS এ, সেই জন্য আমি মনে করলাম তোমাদের যে মডার্ন ইন্ডিয়াটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সাথে সাথে তোমাদের স্টার্ট করে দিই। কারণ এই পোর্শনটা থেকে কিন্তু, মানে এই মডার্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো পোর্শন থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমরা প্রিলিমিনারিতে দেখতে পাই। তো যতটা তোমাদের সাহায্য হয়, মানে যতটা তোমরা মানে জেনে যেতে পারো আর কি, যারা নতুন এক্সাম দিচ্ছ তাদের কথা বলছি, তাহলে আমি সেইটুকুই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো একটুখানি আমি তোমাদের সিকোয়েন্সটা বলে দিই, যে হঠাৎ করে আজকে মডার্ন ইন্ডিয়া আমি শুরু করছি, তারপরে হঠাৎ করে একদিন INM করব, সেটা নয়। এতদিন পর্যন্ত আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাসগুলো করে এসেছি। তো আমরা এবারে কি করব, মানে রুটিনটা এইভাবেই করব যে 1 উইক আমরা মডার্ন ইন্ডিয়ার চ্যাপ্টারগুলো করব এবং 1 উইক আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের চ্যাপ্টারগুলো করব। এই সপ্তাহে, মানে আজকে সোমবার, সোম, বুধ এবং শুক্র 3 দিন আমরা মডার্ন ইন্ডিয়ার চ্যাপ্টার করব, এবং পরবর্তী সপ্তাহে মানে নেক্সট উইকে আর কি আমরা আবার INM পড়বো। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যে চ্যাপ্টারগুলো হয়েছে পরপর যেরকম এগোচ্ছিলাম সেরকমই আমি এগোবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল তোমাদের সিকোয়েন্সটা কি হলো। তো অল্টারনেটিভ উইকে কিন্তু এই মডার্ন ইন্ডিয়া এবং INM গুলো কিন্তু চলবে। ঠিক আছে, এইবারে আমি একটুখানি এখানে কথা বলি তোমাদের, যে আজকে তো আমি মডার্ন ইন্ডিয়া পড়াবো এবং মডার্ন ইন্ডিয়ার আমরা প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেই চ্যাপ্টারটা আজকে তো আমরা অবশ্যই দেখবো। যে কি আছে আজকে চ্যাপ্টারটা, আজকে চ্যাপ্টারটা আছে হচ্ছে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিজ। ঠিক আছে, ইউরোপীয়দের আগমন আমাদের দেশে। আজকে আমরা পার্ট 1 পড়বো এবং পার্ট 1-এ কি কি পড়বো আমি একটু পরেই তোমাদের বলছি, এবং নেক্সট দিনকে আমরা মানে ওয়েডনেসডে আমরা এটার পার্ট 2টা পড়বো। একটা বড় চ্যাপ্টার, এখান থেকে কিন্তু আমরা প্রিলিমিনারিতেও কিছু কিছু কোশ্চেন দেখতে পাই, ইনফরমেটিভ কোশ্চেন প্রিলিমিনারিতে দেখতে পাই, এবং মেন্সে তো অবশ্যই এখান থেকে আমাদের কোশ্চেন থাকে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের বোঝাবো, সেইগুলো একটুখানি মন দিয়ে শোনো তোমরা, এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা একটুখানি দেখো। আশা করি তোমাদের লাভই হবে। ঠিক আছে, এবং এই ভিডিও শেষে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সারও তোমাদের জন্য রেখেছি পুরো চ্যাপ্টার থেকে। তো ইউরোপীয়দের আগমন ঘটলো কেন আমাদের দেশে, ইন্ডিয়াতে ইউরোপীয়দের আগমন ঘটলো কেন? ঠিক আছে, প্রথমে এই কেন কোশ্চেনটা একটুখানি তোমাদের দিয়ে দিই আমি। যখন 1400 শতকের মানে 14th সেঞ্চুরির শেষ দিকে অনেক কিছু চেঞ্জ হয়েছিল ইউরোপে। ঠিক আছে, ভীষণ সিগনিফিকেন্ট কিছু কিছু চেঞ্জ হয়েছিল। তার ফলে কি হলো, কিছু কিছু ট্রেডিং কোম্পানি কিন্তু ওখানে তৈরি হতে থাকলো। মানে যারা কি করবে, এই ব্যবসা বাণিজ্যের যে সমস্ত কোম্পানি তৈরি হতো, তারা কি করবে, তারা শুধুমাত্র ইউরোপের মধ্যেই নয়, তার বাইরেও কিন্তু, মানে এক্সটার্নাল ট্রেড যেটাকে আমরা বলে থাকি, বাইরেও কিন্তু ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে, সেই জন্য বিভিন্ন ট্রেডিং কোম্পানি কিন্তু ফর্মড হলো ইউরোপে। ঠিক আছে, এইবারে বাইরে তো ব্যবসা বাণিজ্য করবে, তো ভালো কথা। তো তাদের মেনলি যেটা মানে দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা হচ্ছে কি স্পাইস। ঠিক আছে, এবং তৎকালীন সময় আমাদের দেশে, মানে ইন্ডিয়ার কথা আমি বলছি, এখনো তো অবশ্যই, এবং তৎকালীন কিন্তু সময় স্পাইস কিন্তু ভীষণ পরিমাণে উৎপন্ন হতো। ঠিক আছে, মানে মশলার কথা বলছি আমি, এবং সেটা নিয়ে ব্যবসা বাণিজ্যের কিন্তু ভীষণভাবেই রমরমা ছিল। তো ইউরোপিয়ানরা কি করলো, ইউরোপিয়ানরা ভাবলো যে না, আমরা এক্সটার্নাল ট্রেড করতে যাব, তার জন্য তো অবশ্যই রুটের দরকার আছে। আমরা কোন কোন রুটে যেতে পারি এক্সটার্নাল ট্রেড করতে,
তো তারা দুটো রুট দেখলো, যে একটা আমরা যেতে পারি কি জলপথে এবং একটা হচ্ছে স্থলপথে। তো ইউরোপ থেকে আমরা ইন্ডিয়ায় আসবো এই মশলাপাতি বা ব্যবসা বাণিজ্য করতে, শুধুমাত্র ইন্ডিয়া নয়, আমি তোমাদের বলছি আস্তে আস্তে সবই। তো আসবো সেটা কি পথে, একটা জলপথে আসবো, একটা স্থলপথে আসবো। তো জলপথে যখন আসতে শুরু করলো, ভূমধ্য সাগর বলো, তারপরে তোমার পারস্য সাগর বলো, দিয়ে আরব সাগর হয়ে ওরা ঢুকতে শুরু করলো সাউথে। আমরা জানি যদি আমরা দেখি ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে, আমি তোমাদের বলছি, মানে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, ঠিক আছে, তারা আরব সাগর হয়ে ঢুকতে শুরু করলো এখানে। এবং আমরা জানি যে স্পাইস তৈরিতে আমাদের কিন্তু সাউথ ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে, কেরালা বলো বা বলো, এখনকার দিক থেকে বা এখনকার সময়ের কথা আমরা বলছি। তো সেই সময় কিন্তু ওই মশলাপাতি বা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ওখান দিয়ে ঢুকবে, আরব সাগর হয়ে ঢুকবে। এটা হচ্ছে স্থলপথে ঢুকবে। এবং জলপথে এটা জলপথে ঢুকবে। এবং স্থলপথে ঢুকবে কোথা দিয়ে, স্থলপথে ঢুকবে মানে বাই রোডে তারা ঢুকবে হচ্ছে টার্কি হয়ে, পার্সিয়া হয়ে, পার্সিয়ার এখন বর্তমান নাম হচ্ছে ইরান, পার্সিয়া হয়ে, মেসোপটেমিয়া হয়ে, মানে মেসোপটেমিয়ার এখন বর্তমান নাম হচ্ছে ইরাক, মেসোপটেমিয়া হয়ে, আফগানিস্তান হয়ে তারা কিন্তু ইন্ডিয়াতে ঢুকবে। তো জলপথ এবং স্থলপথে দুটো রুটেই তারা আস্তে আস্তে বাণিজ্য করতে শুরু করলো, যেতে শুরু করলো। মেন প্রবলেমটা হলো হচ্ছে 15th সেঞ্চুরির একটু আগে থেকে কি হলো, এই যে টার্কি বলো বা পার্সিয়া বলো বা মেসোপটেমিয়া বলো, ওইখানকার যে সমস্ত বণিকরা ছিল, তারাও তো জলপথে স্থলপথে দুটো ক্ষেত্রেই কিন্তু তারা বাণিজ্য করতো। তো তারা কি করলো, তারা এই ইউরোপিয়ানদের ঢুকতে টোটালি বাধা দিয়ে দিল। তারা জলপথেও বাধা দিল, এবং মানে জলপথে যে রুট ধরে তারা আসছিল ইউরোপিয়ানরা, সেই পথেও তাদেরকে বাধা দিতে শুরু করে দিল। এবং স্থলপথে যেখান থেকে যে দেশগুলোর ওপর দিয়ে তারা আসছিল, সেখানেও কিন্তু তারা বাধা দিতে শুরু করে দিল, যে না, আমরা এখানে তোমাদের ঢুকতে দেব না। কারণ তারা সেখানে আধিপত্য বিস্তার করে আছে, তারা সেখানে মানে সেখানকার বণিকরা সেখানে ব্যবসা বাণিজ্য করছে, ট্রেডিং করছে। তো এই করতে কি হলো, ইউরোপীয়দের পুরোপুরি কিন্তু স্থলপথ এবং জলপথ দুটো রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বাই রোডে যে রকম আসছিল সেটাও বন্ধ হয়ে গেল, এবং বাই সিতে যারা যখন আসছিল জলপথে, সেই দুটোই কিন্তু বন্ধ হয়ে গেল। তো অগত্যা এবার কি করা যাবে, তার একটাই উপায় আছে, কি নতুন একটা পথ আমাদের তৈরি করতে হবে। একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, সেই রাস্তার কাজ হচ্ছে, সেই রাস্তাটা বন্ধ, নিশ্চয়ই আমি একটা অন্য নতুন রাস্তা ধরবো, যে নতুন রাস্তা দেখবো যে ওই রাস্তাটা দিয়ে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারি নাকি, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো তারাও তো হাত পা গুটিয়ে বসে থাকার লোক নয় ইউরোপিয়ানরা। তারা কি করলো, তারা একটা নতুন রাস্তা আবিষ্কার করলো, যেটা আমরা একদম ছোটবেলা যবে থেকে ইতিহাস পড়ছি তবে থেকে এই জিনিসটাই জেনে আসছে, কি যে এই যে নতুন রাস্তা তারা আবিষ্কার করলো, সেটা প্রথম করেছিল হচ্ছে কারা, করেছিল হচ্ছে পর্তুগিজরা। এবং পর্তুগিজ একজন নাবিক ছিলেন, যার নাম আমরা মানে ইতিহাসে আমরা প্রায়শই দেখে থাকি, তার নাম হচ্ছে কি ভাস্কো ডা গামা। ঠিক আছে, তো ভাস্কো ডা গামা কি করলেন 1498 খ্রিস্টাব্দে, আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, নামটা কিন্তু মনে রেখো এবং সালটাও মনে রেখো, দুটো দিয়ে প্রিলিমিনারিতে কোশ্চেন দিয়েছিল। তো এই ভাস্কো ডা গামা কি করলেন, একটা নতুন পথ আবিষ্কার করলেন, অবশ্যই সেটা কিন্তু জলপথ। ঠিক আছে, সেটা কিন্তু জলপথ। জলপথে কিন্তু ইনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন, এই ভাস্কো ডা গামা। তো উনি কি করলেন, জলপথে একটা নতুন পথ আবিষ্কার করলেন, যেটা দিয়ে কিন্তু ইন্ডিয়াতে আসা যায়। ঠিক আছে, এই পর্তুগিজ নাবিক আর কি, এই ভাস্কো ডা গামা আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কালিকট বন্দরে এসে উপস্থিত হলেন। ঠিক আছে, পশ্চিম উপকূলে অবস্থিত কালিকট বন্দরে এসে ভাস্কো ডা গামা উপস্থিত হলেন। এটা আমরা পড়ে এসেছি, এই উত্তমাশা অন্তরীপ আমরা ছোটবেলায় যখন হিস্ট্রি পড়েছি এই জিনিসটাই পড়েছি, ওই জন্যই তোমাদের লাইনটা বললাম যাতে তোমাদের মনে পড়ে। তো কি করলো, সেই কালিকট বন্দরে এসে আমরা দেখব ভাস্কো ডা গামা উপস্থিত হলেন। ভালো কথা, উপস্থিত হলেন। এবং সেই সময় যে কালিকটে ছিলেন, যে কালিকটে যে রুলার ছিলেন, তিনি হচ্ছেন কে,
তিনি হচ্ছেন জ্যামোরিন। কালিকটে সেই সময় রুলার ছিলেন হচ্ছেন জ্যামোরিন। ওকে, সেই জ্যামোরিন কি করলেন, ভাস্কো ডা গামাকে ওয়েলকাম জানালেন যে হ্যাঁ আপনি আসুন এখানে। আর এখানে বেসিক্যালি তো তারা এসেছিল এখানে মানে মানে ব্যবসা বাণিজ্য করার জন্য, ট্রেডিং পারপসে। তো ভাস্কো ডা গামাকে উনি কি করলেন, উনি ওয়েলকাম জানালেন। এই জ্যামোরিন, জ্যামোরিন নামটা মনে রেখে দিও, কালিকটের রুলার ছিলেন তৎকালীন সময়। তো বোঝা গেল যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা প্রথম পর্তুগিজ একজন নাবিক, যে জলপথে একটা নতুন রুট আবিষ্কার করলেন ইন্ডিয়াতে আসার জন্য। তাহলে এইখান থেকে যদি কোশ্চেনটা তোমাদের দেয় যে প্রথম কোন ইউরোপিয়ানরা আমাদের ইন্ডিয়াতে এসেছিল, তখন তোমরা কিন্তু অনায়াসে অ্যান্সারটা করে আসবে পর্তুগিজ। তো পর্তুগিজের পরে তারপরে ডাচ এসেছে, তারপরে ইংলিশ আমরা দেখব, যেটা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। আস্তে আস্তে আমরা সমস্ত কিছু দেখব যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, এবং তারপরে এসেছিল হচ্ছে তোমার ডেন্স এসেছিল, তারপরে ফ্রেঞ্চ এসেছিল। ঠিক আছে, তো আমরা পড়বো, সবই পড়বো, কিন্তু যেখান থেকে আমাদের মেনলি কোশ্চেনটা দেয় সেখান থেকে কিন্তু আমরা মেনলি এখানে দেখব। তো আমি একটুখানি এখানে তোমাদের একটা ফ্লো চার্ট করে দিই, যাতে তোমাদের পরপর জিনিসটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে পর্তুগিজরা আমি বললাম প্রথম এসেছিল হচ্ছে, প্রথম পথ আবিষ্কার করে প্রথম ভারতে এলো হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। তারপরে কে এলো, তারপরে এলো হচ্ছে ডাচ। এই ডাচরা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের লোকেদের এই ক্ষেত্রে বলা হয়, তারা এলেন হচ্ছেন 1596 খ্রিস্টাব্দে। তারপরে এলো কে, তারপরে এলো হচ্ছে ইংলিশ। এনারা এলেন হচ্ছেন 1599 খ্রিস্টাব্দে। তারপরে এলো হচ্ছে ডেন্স। ডেন্সরা এলো হচ্ছে 1616 সালে। এবং লাস্ট যেটা ইউরোপিয়ানদের আগমন আমাদের, সেটা হচ্ছে ফ্রেঞ্চ। তারা এলেন হচ্ছেন 1664 সালে। এর মধ্যে আমরা সবাই জানি ইংলিশ যারা ছিল তারা সব থেকে বেশি রাজত্ব করেছে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। ওকে, তাহলে ফ্লোচার্টটা মনে থাকলো যে প্রথম এলো, তার মানে 1 নম্বর এলো হচ্ছে পর্তুগিজ, তারপরে এলো ডাচ, তারপরে এলো ইংলিশ, তারপরে এলো ডেন্স, তারপরে এলো ফ্রেঞ্চ। আমরা আজকে পর্তুগিজ আর ডাচ পড়বো, ঠিক আছে, নেক্সট দিনকে আমরা ইংলিশ, ডেন্স এবং ফ্রেঞ্চ পড়বো। বোঝা গেল? কারণ ইংলিশটা আমার অনেক কিছু জিনিস আছে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল সেই জিনিসগুলো আমাকে বোঝাতে হবে, সেই জন্যই কিন্তু আমি তোমাদের সেটা নেক্সট পার্টে রেখেছি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে পর্তুগিজরা কিভাবে এলো রুট বন্ধ হয়ে যাওয়ার সময়, ভাস্কো ডা গামা 1498 মে 17, ঠিক আছে, মে 17-এ এলো। ডেটটা বারবার বলছি, মনে রেখে দিও। এরপরে কি হলো, এই যে পর্তুগিজরা তো প্রথম এলো, ভাস্কো ডা গামা এলেন 1498 সালে, এবং উনি এই ইন্ডিয়াতে ছিলেন হচ্ছে 90 ডেজ। ওকে, মনে থাকবে 90 ডেজ হচ্ছে উনি ছিলেন। 90 ডেজ থাকার পরে উনি ফেরত চলে গেলেন। ঠিক আছে, উনি ফেরত চলে যাওয়ার পরে আবার ভাস্কো ডা গামা এলেন কত সালে বলো তো, সেটা এলেন হচ্ছে 1503 সালে। আবার ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এলেন, এবং এই সময় যখন উনি ইন্ডিয়াতে এলেন তখন কিন্তু শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নয়, তার সাথে সাথে কিন্তু উনি একটা ফ্যাক্টরি পর্তুগিজদের তৈরি করলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। তো অবশ্যই একটা ফ্যাক্টরি আমাদের দরকার আছে, যেখানে জিনিসপত্রগুলো তৈরি হবে বা মালপত্র রাখা হবে, সেটা আবার বাণিজ্য করা হবে বিদেশে। ঠিক আছে, তো উনি একটা ফ্যাক্টরি তৈরি করলেন 1503 সালে। সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে কোচিতে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয়, কোচি হচ্ছে আগে নাম ছিল, এখন বলা হয় হচ্ছে যেটাকে আমরা কোচি বলি। ঠিক আছে, কে দিয়ে শুরু হয় যেটা। তো 1503 খ্রিস্টাব্দে এই কোচিতে কিন্তু পর্তুগিজদের ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ করা হলো। মনে থাকবে কোথায় হলো পর্তুগিজদের ফার্স্ট ফ্যাক্টরি, যদি কোশ্চেনটা দেয় তোমরা বলবে কোচিতে। এবং 1505 সালে ক্যান্নোর বলে একটা জায়গা আছে, যেটার বর্তমান নাম হচ্ছে তোমার কুন্নুর। ঠিক আছে, কুন্নুর বর্তমান নাম। সেই ক্যান্নরে উনি কি করলেন, উনি হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি, এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরি।
আর এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করলেন হচ্ছেন কে? ভাস্কো ডা গামা। ওকে, ভাস্কো ডা গামা যখন এলেন, তো আসার পরে উনি 1505-এ ক্যান্নোরে এটা তৈরি করলেন। তৈরি করার পর কিছুদিন থেকে উনি আবার চলে গেলেন। আবার চলে গিয়ে পর্তুগিজরা এবার কি করলো, যে আমি তোমাদের বললাম যে ইউরোপে বিভিন্ন ট্রেডিং কোম্পানি তৈরি হয়েছিল সেই সময়, মানে 15th সেঞ্চুরিতে। তো সেই ট্রেডিং কোম্পানি, পর্তুগিজরাও একটা ট্রেডিং কোম্পানি তৈরি করলো, যার নাম হচ্ছে কি? পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বোঝা গেল? এবং আমরা সবসময় ভেবে থাকি যে একমাত্র ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা পড়ে এসেছি, তো সেটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা এই যে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ডেনস, ফ্রেঞ্চ, এইগুলো তোমরা দেখছো, যারা যারা ইউরোপিয়ানরা আমাদের দেশে এসেছে, সমস্ত কিছু সব মার্চেন্টদের বা সব বণিকদের কিন্তু একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। শুধুমাত্র ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নয়, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল তোমাদের। বোঝা গেল? তাহলে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল 15th সেঞ্চুরি অনওয়ার্ড। এবং সেই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভাইসরয় বা গভর্নর ছিলেন, তাকে কি করা হলো, সেখান থেকে একজনকে সিলেক্ট করা হলো ভাইসরয় বা গভর্নর সেই কোম্পানি থেকে। সেই গভর্নরকে পাঠানো হলো কোথায়? আমাদের ইন্ডিয়াতে। কি? ইন্ডিয়াতে তো ব্যবসা বাণিজ্য করবে, প্লাস ইন্ডিয়াতে আস্তে আস্তে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দখল করে সেই জায়গাগুলোতে ব্যবসা বাণিজ্য যাতে করা যায় সেইগুলো কিন্তু মানে তারা দেখবে। তো কি করলো, এই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রথম গভর্নর হিসেবে এলেন। কে কে এলেন সেটা আমি তোমাদের এরপরে আস্তে আস্তে বলছি। তাহলে বোঝা গেল এই ম্যাপটা বা মাইন্ড ম্যাপ একটা, যে 5জন ইউরোপিয়ান আমাদের এসেছিল, কিভাবে এলো, কিভাবে জলপথটা আবিষ্কার করলো, কে আবিষ্কার করলেন? পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। 90 ডেজ উনি প্রথমে ছিলেন, মে 17 1498-এ উনি এসেছিলেন। এখান থেকে তোমাদের যা যা আমি লিখে দিলাম এই পুরো মানে স্লাইডটাতে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি বারবার তোমাদের আবার রিপিট করছি যে এখান থেকে প্রিলিমিনারি, মেন্স যা যা আমি এখানে লিখেছি, প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি যা যা বলবো একটু মন দিয়ে শোনো, এখান থেকেও কিন্তু কোশ্চেনটা আসে। তো পর্তুগিজ আমরা দেখলাম কি, যেগুলো আমি বললাম সেইগুলোই আবার এখানে তোমাদের লেখা আছে, তো আমি একবার জাস্ট তোমাদের বলে দিচ্ছি। The Portuguese were the first one to arrive in India. It was the Portuguese who first discovered a direct sea route to India. বোঝা গেল যে তাদের সি রুটটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা একটা অন্য জলপথ মানে ডিরেক্ট সি রুট একটা ইন্ডিয়াতে কিন্তু আবিষ্কার করলেন। The reason for arrival of the Portuguese in India, both economic and religious. Economic বলতে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইকোনমিক্যালি তারা স্ট্রং হতে চেয়েছিল ব্যবসা বাণিজ্য করে, সেটা তো একটা রিজন আছে। আর একটা হচ্ছে রিলিজিয়াস, তার কারণ হচ্ছে ক্রিশ্চিয়ানিটিটা তারা মানে ভারতবর্ষে যাতে ছড়ানো যায় সেই জন্য কিন্তু তারা এসেছিলেন। The Portuguese voyager মানে নাবিক ভাস্কো ডা গামা reached Calicut on May 20th 1498। মে 20th কোনো কোনো জায়গায় থাকে, আবার মে 17ও থাকে। ঠিক আছে, মে 17 যদি থাকে তাহলে তোমরা সেটাই করো। কিং জ্যামোরিং বললাম আমি তোমাদের যে কিং জ্যামোরিং যিনি কালিকটের লোকাল রুলার ছিলেন, তিনি রিসিভড করেছিলেন ভাস্কো ডা গামাকে অ্যান্ড বেস্টোড অন হিম অন সার্টেন প্রিভিলেজ। কিছু প্রিভিলেজ দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা এখানে ব্যবসা বাণিজ্য বা তুমি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারো। আফটার স্টেইং ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ 3 months মানে 90 days, ভাস্কো ডা গামা রিটার্ন চলে গেলেন। But soon Vasco da Gama came back to India for the second time in 1501. 1501 থেকে 1502 এর মধ্যে ভাস্কো ডা গামা আবার ইন্ডিয়াতে এলেন। হি সেট আপ আ ট্রেডিং ফ্যাক্টরি অ্যাট কোচি। আমি তোমাদের বললাম 1503 সালে প্রথম ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি তৈরি করলেন ভাস্কো ডা গামা কোচিতে, এবং সেকেন্ড পর্তুগিজ ফ্যাক্টরি তৈরি করলেন 1905 সালে ক্যান্নোর বা কুন্নোরে। ওকে, with the establishment of trade link like Calicut, Kannur, Kochi emerged a significant Portuguese center in India। এবং তারপর থেকে কিন্তু এই কালিকট বন্দর, ক্যান্নোর বন্দর এবং কোচি বন্দর যাই বলো না কেন, এই জায়গাগুলো কিন্তু একটা সিগনিফিকেন্ট পর্তুগিজ সেন্টার
ইন্ডিয়ার মধ্যে কিন্তু হয়ে গেল। তারা কিন্তু পুরো গোটা ইন্ডিয়ার মধ্যে ট্রেডিং করেনি, তারা তোমরা দেখবে এগুলো মেনলি কিন্তু সাউথের দিকেই তারা করছে, ঠিক আছে। এই কালিকট বলো, ক্যান্নর বলো, সাউথ হচ্ছে সাউথ আছে, এদিকে তোমার ওয়েস্ট আছে, সাউথ ওয়েস্টের দিকে বলতে পারো। তো সিগনিফিকেন্ট একটা পর্তুগিজ সেন্টার কিন্তু তারা ইন্ডিয়াতে তৈরি করে ফেললেন। তো তারপরে আমি তোমাদের বললাম যে ওখানে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 15th সেঞ্চুরি অনওয়ার্ডে, এবং সেই কোম্পানির যে গভর্নর বা ভাইসরয় যাই বলো না কেন তোমরা, তাদেরকে এবারে একে একে কিন্তু ইন্ডিয়াতে তারা পাঠাতে লাগলো যে তোমরা ওখানে যাও, ওখানকার অ্যাডমিনিস্ট্রেট করো বা অ্যাডমিনিস্ট্রেশনটাকে সামলাও, এবং ওখানে ফ্যাক্টরিগুলো যেগুলো করা হয়েছে সেইগুলো সবকিছু দেখাশোনা করো সেই কাজের জন্য। তো সেই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যিনি গভর্নর বলো বা ভাইসরয় বলো যাই বলো না কেন, যে কোনো একটা দিলে তোমরা আবার ঘাবড়ে যেও না, মানে পর্তুগিজ ভাইসরয় যদি দেয়, আমি এখানে গভর্নর লিখেছি, ভাইসরয় যদি দেয় তাহলে আবার মানে ভেবো না যে ম্যাম উল্টো পাল্টা পড়িয়েছেন। তো তোমরা এখানে মানে এনাদের গভর্নরও বলা হয় বা ভাইসরয় বলা হয়, যাই বলো না কেন। তাই সে যে প্রথম এলেন তিনি হচ্ছেন ফ্রান্সিসকো ডি আলমেডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা কিন্তু দেয়। উনি এলেন কবে? উনি এলেন 1505 সালে, এবং 1505 থেকে 9 অবধি কিন্তু উনি ছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট Portuguese viceroy or governor of India. He adopted the blue water policy. blue water policy বা নীল জল নীতি যেটা আমরা বলে থাকি, সেই জিনিসটা বেসিক্যালি কি বলতো, ওনারা তো এসছিলেন, আমি তোমাদের আবার একটুখানি ম্যাপটা দেখিয়ে নিই, যে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। তো ওনারা হচ্ছেন এই গভর্নর হয়ে আলমেডিয়া যখন এলেন, তখন কিন্তু মালাবার কোস্ট মানে কালিকট যেখানে ছিল সেখানে এসে প্রথমে ঢুকেছিল, তুমি এসে ওখানে উপস্থিত হলে। তো সেই মালাবার কোস্টের ওখানে মানে এই জায়গাতে আমরা ম্যাপে দেখতে পাবো আমাদের কি আছে, এই জায়গাতে আমাদের আছে হচ্ছে অ্যারাবিয়ান সি, মানে কি আরব সাগর। তো এই আরব সাগরের যে সিটা, সেই জলপথে বাণিজ্যের জায়গাটা পুরোটা দখল করেছিল কারা বলতো? আরবরা, মানে আরব মার্চেন্ট, আরব বণিকরা ওখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো, এবং এই আরাবিয়ান সিটাকে পুরো দখলে ছিল হচ্ছে ওই আরবদের, এবং এই আরবরা কিন্তু প্রচন্ড পরিমাণেই শক্তিশালী ছিল, প্রচন্ড শক্তিশালী ছিল। তো আলমেডিয়া কি করলো, ওই জায়গাটা যদি তাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, মানে আরব সাগরের জায়গাটা বা ওই এরিয়াটা, অ্যারাবিয়ান সি এরিয়াটা যদি তাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, তো অবশ্যই আরবদের আগে কোনো না কোনো যুদ্ধে আমাদের হারাতে হবে, আগে তাদের সাথে আমাদের দেখতে হবে, তারপরে তো আমরা ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য একটা স্মুথলি ওয়েতে করতে পারবো। তো এই আলমেডিয়া কি করলেন, ওই আরবদের সাথে কিন্তু একটা নৌ যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, ঠিক আছে। কার মধ্যে হলো? আরবদের সাথে, আরব মার্চেন্টদের সাথে আলমেডিয়ার একটা নৌ যুদ্ধ হলো, ঠিক আছে। এবং স্বভাবতই আলমেডিয়া, আরবরা তো শক্তিশালী ছিলই, কিন্তু পর্তুগিজদের টেকনিক বলো, পর্তুগিজদের যে মানে ক্ষমতা বলো, সেই ক্ষমতার কাছে আরবরা মানে নত স্বীকার করলেন, মানে কি আরবরা হেরে গেলেন এবং পর্তুগিজরা জিতে গেল। তার ফলে কি হলো, তাদের যে ব্যবসা বাণিজ্য মানে পর্তুগিজদের যে ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু আরো দৃঢ় মজবুত হয়ে গেল আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে। বোঝা গেল? এই জিনিসটাকেই বলছে বা এটাকেই বলছে হচ্ছে কি ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। এখান থেকে কোশ্চেনটা তোমাদের দেবে যে ব্লু ওয়াটার পলিসি কার সাথে রিলেটেড, তখন তোমরা অ্যান্সারটা বলবে যে ব্লু ওয়াটার পলিসি ফ্রান্সিসকো ডি আলমেডিয়ার সাথে রিলেটেড, ঠিক আছে। aimed at establishing naval supremacy, ঠিক আছে। নাভাল কিন্তু ভীষণ স্ট্রং ছিল পর্তুগিজদের, যে নৌসেনা বাহিনী ছিল সেটা কিন্তু ভীষণ স্ট্রং ছিল অফ দ্য পর্তুগিজ অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান। বোঝা গেল? তো ফ্রান্সিসকো ডি আলমেডিয়া 1509 সালে চলে গেলেন, উনি ওই টেনিওর অবধি ছিলে উনি চলে গেলেন। তারপরে এলেন হচ্ছেন আলফোনসো ডি অ্যালবুকাক, ঠিক আছে, সরি জাস্ট আ মিনিট, আলফোনসো ডি অ্যালবুকাক তারপরে গভর্নর, পর্তুগিজ গভর্নর হয়ে এলেন 1509 সালে, এবং 1515 অবধি উনি ছিলেন। এখানে একটু ছোট্ট কথা তোমাদের বলে দিই, আমরা আলফোনসো নামের আম যেটা, সেটা আমরা সবাই মোটামুটি কম বেশি নাম শুনেছি, এবং ভীষণ কস্টলি একটা আম। তো এই আলফোনসো আমটা কিন্তু এই আলফোনসো ডি অ্যালবুকার্কের নাম অনুসারেই কিন্তু হয়েছে। আমরা যে আলফোনসো আমটা আমাদের ভারতে চাষ করা হয়, সেটা কিন্তু এই পর্তুগিজ এই গভর্নর আর কি আলফোনসো ডি অ্যালবুকার্ক তিনি নিয়ে এসেছিলেন পর্তুগিজ থেকে, এবং তারই নামানুসারে কিন্তু
এই আমের নামকরণটা করা হয়েছে। ওকে, বোঝা গেল? তো এটা পরীক্ষায় দেয় না, কিন্তু এটা একটা গল্প, তাই বললাম তোমাদের, তোমাদের যাতে নামটা মনে থাকে। তো সেকেন্ড গভর্নর হিসেবে উনি এলেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া অ্যান্ড অলসো কল্ড রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ এম্পায়ার ইন ইন্ডিয়া। হেডকোয়ার্টার সেট আপ করলেন কোথায়? কোচিতে। কোচিতে উনি, যেখানে ফ্যাক্টরি ছিল, কোচিতে ফার্স্ট ফ্যাক্টরি করেছিলেন, সেখানেই উনি হেডকোয়ার্টার তৈরি করলেন। এবং 1509 সালে উনি দিউ দখল করে নিলেন এবং 1510 সালে সুলতান অফ বিজাপুরের কাছ থেকে উনি গোয়া দখল করে নিলেন। এই কোশ্চেনটা কিন্তু দেয় যে গোয়া কবে দখল করা হয়েছিল, মানে পর্তুগিজদের দখলে কবে গোয়া এসেছিল, তখন তোমরা বলবে এই 1510 সালে। এই সুলতান অফ বিজাপুর আমরা মেডাইভাল ইন্ডিয়া যখন পড়বো তখন দেখবো যে বিজয়নগর এম্পায়ার এবং বাহামনি এম্পায়ার, এই দুটো কিংডম, বাহামনি কিংডম আমরা পড়বো। তো সেই বাহামনি কিংডমের ওপরে কিন্তু, মানে ধ্বংসাবশেষের পরে কিন্তু আরো 5টা কিংডম, ওখানে ছোট ছোট রাজ্য ওখানে গড়ে উঠেছিল। তার মধ্যে কিন্তু বিজাপুরে আদিল শাহী বংশ একটা ছিল সেই বিজাপুরে। এবং সেই সময় এই যখন অ্যালবুকার্ক ছিলেন তখন, মানে এলেন গোয়া কনকিওর করতে, তো সেই সময় বিজাপুরের কিন্তু আদিল শাহী বংশের ইউসুফ আদিল শাহ, তোমরা নামটা যারা পড়ো, মানে পড়েছো ইতিহাস, তারা জানো, নামটা চেনা তোমাদের কাছে। ইউসুফ আদিল শাহ কিন্তু তখন ছিলেন। তো তার কাছ থেকে, ওই বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়াটা উনি কনকিওর করে নিলেন। আর বেঙ্গলের মধ্যে হচ্ছে হুগলি এবং বালাসোর, যেহেতু সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যা সবই এক ছিল, আলাদা কিছু ছিল না, সেই জন্য বালাসোরটা বেসিক্যালি আমরা জানি ওড়িশাতে আছে। তো বেঙ্গলের মধ্যে হুগলি এবং বালাসোর কিন্তু পর্তুগিজদের ট্রেডিং সেন্টার হয়ে গেল। বোঝা গেল? তাহলে আলবুকার্ক এসে কিন্তু এই জিনিসগুলোই উনি করলেন, কি হুগলি বালাসোরে করলেন, যেহেতু এটা বেঙ্গলের মধ্যে ছিল সেই জন্য হচ্ছে হুগলি এবং বালাসোর, এখন বর্তমানে উড়িষ্যায় আছে বালাসোর, এবং 1509-তে দিউ করলেন, 1510-এ হচ্ছে গোয়া করলেন। যা ইনফরমেশন এই স্লাইডে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন থেকে, কিন্তু আবারও বলছি কোশ্চেন কিন্তু তোমরা পাবে, যখন কোশ্চেনটা আসবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ইম্প্যাক্ট অফ পর্তুগিজ, তার আগে একটু বলে দিই যে তোমরা হয়তো ভাবছো যে আলফনসো ডি অ্যালবুকার্কের পরে কি আর কেউ আসেনি? হ্যাঁ, এসেছিল। এনার পরে এসেছিল যিনি, তার নামটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, অতটাও ইম্পর্টেন্ট নয়, বা সেই জিনিসটা, মানে ওনার নামটা আমাদের পড়তে লাগে না, সেই জন্যই আমি এখানে দিইনি তোমাদের। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, তিনি হচ্ছেন নিনো ডি কুনহা। ওকে, উনি এলেন হচ্ছেন 1529 থেকে 38 অব্দি উনি ছিলেন। তো ওনার সময় কিন্তু খুব বেশি কিছু পর্তুগিজরা করতে পারেনি, মানে দখল আর কি কিছু করতে পারেনি। একটাই ওনার সময় ঘটনা ঘটেছিল, উনি কি করেছিলেন যে উনি ট্রান্সফার করে দিয়েছিলেন, এই যে হেডকোয়ার্টারটা কোচিতে ছিল সেই কোচি থেকে ট্রান্সফার করে গোয়াতে করে দিয়েছিলেন। ঠিক আছে, সেটাই শুধু একটু মনে রেখো, সেটা দিতে পারে। কোচিন থেকে গোয়াতে হেডকোয়ার্টারটা ট্রান্সফার করে দিলেন উনি। তো ইনি হচ্ছেন, শুধু এইটুকুই এনার সম্পর্কে পড়ে রেখো, ব্যাস, আর কিছু পড়ার দরকার নেই। তাহলে বোঝা গেল পর্তুগিজ গভর্নর তিনজনের সম্পর্কে আমি মোটামুটি বললাম তোমাদের। চল, এরপরে হচ্ছে কি ইম্প্যাক্ট অফ পর্তুগিজ। তো ইম্প্যাক্ট তো অবশ্যই কিছু কিছু পড়েছিল, পর্তুগিজরা এদেশে এসেছিল, একটু আগে আমি তোমাদের বললাম যে আলফনসো আম নিয়ে, মানে চারা এনেছিল, এনে এখানে পুঁতেছিল, সেই গাছের আম ফলছে, এখনো পর্যন্ত পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে। এছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে পর্তুগিজরা কিন্তু প্রিন্টিং প্রেস, যে জিনিসটা আমরা এখন করে থাকি, মানে এখন আমাদের আছে, এই যে প্রিন্ট করছি, প্রিন্টিং প্রেস জিনিসটা, সেটা কিন্তু ইন্ডিয়াতে পর্তুগিজরা নিয়ে এসেছিল। ওকে, দে ইন্ট্রোডিউসড ইন্ডিয়ান সেভারাল টাইপস অফ ক্রপস, ফ্রুটস, ভেজিটেবলস। ফ্রুটস এর মধ্যে অলরেডি ম্যাঙ্গোর কথা আমি বলে দিয়েছি। বিভিন্ন ক্রপসও কিন্তু তারা নিয়ে এসেছিল, ভেজিটেবলস মানে পটাটো, সুইট পটাটো, টোবাকো, চিলি, পাপায়া, ব্ল্যাক পেপার, তো তারা কিন্তু এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করেছিল আমাদের ইন্ডিয়াতে। পর্তুগিজ ইনফ্লুয়েন্স অলসো এস্টাবলিশ দ্য সিগনিফিকেন্স অফ নেভি ইন দ্য সি ট্রেড। একটু আগে আমি তোমাদের বললাম পর্তুগিজ পড়াতে গিয়ে যে তারা কিন্তু সি ট্রেড, সরি, নাভাল পাওয়ারটা কিন্তু তাদের ভীষণ স্ট্রং ছিল। দ্য পর্তুগিজ বিগ্যান টু প্রোপাগেট ক্রিশ্চিয়ানিটি ইন দ্য মালাবার অ্যান্ড কঙ্কন কোস্ট। দেখো, তারা কিন্তু পুরো ইন্ডিয়াতে কিন্তু দখল করতে পারেনি। পুরো ইন্ডিয়া কিন্তু, যেমন ইংলিশটা আস্তে আস্তে, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে পুরো ইন্ডিয়াতে
মানে ট্যাক্টফুলি একটা জিনিস করে ইন্ডিয়াটা দখল করা তাদের একটা মানসিকতা ছিল, কিন্তু পর্তুগিজরা কিন্তু এই মালাবার এবং কঙ্কন কোস্ট মানে সাউথ ওয়েস্টের দিকেই কিন্তু বা সাউথের দিকেই কিন্তু তারা ছিল, এবং এই সাউথের দিকের লোকজনের মধ্যে কিন্তু তারা ক্রিশ্চিয়ানিটিটা যাতে খ্রিস্ট ধর্মটা যাতে তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেটার চেষ্টা কিন্তু তারা করেছিল। ওকে, এরপরে এলো হচ্ছে আমি তোমাদের বললাম সেকেন্ড যে মানে ইউরোপিয়ান এলো তিনি হচ্ছেন কে ডাচ। তো ডাচ থেকে আমাদের প্রিলিমিনারিতে কোনো রকম কোশ্চেন আমি দেখিনি, তো মেন্সে কোশ্চেন দেয়, তো একটুখানি পড়ে নি ডাচ সম্পর্কে। তো দে আর ফ্রম নেদারল্যান্ডস আর হল্যান্ডস, ঠিক আছে। ফার্স্ট ডাচ ট্রাভেলার কে ছিলেন কর্নেলিয়াস ডি হাউটম্যান, 1596 সালে উনি কিন্তু এলেন। এই কর্নেলিয়াস ডি হাউটম্যান নামটা একটু মনে রেখো। 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড। একটু আগেই মানে ভিডিওতে যখন আমি তোমাদের বলছিলাম শুরুর দিকে যে সবকটা যে সমস্ত ইউরোপিয়ান কোম্পানি এখানে এসেছিল সবকটার কিন্তু একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা দেখলাম, এটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ফর্মড হয়েছিল 1602 সালে। First Dutch factory was established at Musulipattanam in 1606 and second factory at Petropoli. ইন্ডিয়াতে প্রথম ডাচ ফ্যাক্টরি হয়েছিল হচ্ছে 1606 সালে মুসলিপট্টনামে এবং সেকেন্ড ফ্যাক্টরি হয়েছিল হচ্ছে পেট্রোপলিতে। The Dutch headquarter was transferred from Pulicat to Nagapattinam. The Dutch was defeated by English in the Battle of Bedara and after that ending of Dutch power in India. ঠিক আছে, তো 1600 খ্রিস্টাব্দ ঢুকে গেছে মানে কি, মানে 1600 খ্রিস্টাব্দে তারা ফ্যাক্টরি করছে 1606-তে, ঠিক আছে। তো 1602-তে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড হচ্ছে, সেখান থেকে ট্রাভেলাররা এখানে ইন্ডিয়াতে আসতে শুরু করেছে, মানে বণিকরা আসতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যের জন্য। তো 1600 ঢুকে গেছে মানে ইংলিশরা কিন্তু অলরেডি অ্যাটাক করতে, মানে ইংলিশরা অলরেডি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অলরেডি আমাদের ইন্ডিয়াতে চলে এসেছে। তো স্বাভাবিকভাবেই তারা এতটাই স্ট্রং ছিল, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংলিশরা বলো এতটাই স্ট্রং ছিল তারা। তো তারা কি করলো, তারা কিন্তু এই ডাচদের কিন্তু ব্যাটল অফ বিদারাতে কিন্তু হারিয়ে দিল, এবং মানে ডাচদের যে পাওয়ারটা ইন্ডিয়াতে তারা তৈরি করার চেষ্টা শুরু করেছিল সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেল। 1627 খ্রিস্টাব্দে পিপলি ওয়েস্ট বেঙ্গল এবং 1653 খ্রিস্টাব্দে চিনচোরা ফ্যাক্টরি সেট আপ, ঠিক আছে। তারা মানে এন্ড হয়ে গেল ঠিকই, কিন্তু তারা ওই ছোটখাটো ফ্যাক্টরি যেরকম বলে থাকে তো সেই ফ্যাক্টরি কিন্তু তারা তৈরি করেছিল 1627 এবং 1653 খ্রিস্টাব্দে। তাহলে বোঝা গেল এই ডাচ। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে পর্তুগিজ এবং ডাচ, আমরা পার্ট 2-তে পড়বো হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চ। ডেন্স থেকে সেইভাবে কোনো কোশ্চেন আসে না, যেটুকু আসে যদি আমার কিছু মনে হয় আমি তোমাদের পার্ট 2-তে বলে দেবো, ঠিক আছে। তাহলে আজকে তাহলে তোমরা পুরো এই থিওরি ক্লাসটা আশা করি বুঝতে পারলে। এরপরে আমি কোশ্চেন অ্যান্সারে তোমাদের ঢুকবো। তো কোশ্চেন অ্যান্সারে ঢোকার আগে আমি তোমাদের বলে দিই কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান কোম্পানিজ বা অ্যারাইভিং অফ ইউরোপিয়ান কোম্পানিজ, এই যে গোটা চ্যাপ্টার মানে পার্ট 1 এবং পার্ট 2 এই গোটা চ্যাপ্টারটা নিয়েই কিন্তু আমি কোশ্চেনটা এখানে রেখেছি, মানে 10টা কোশ্চেন এখানে আছে রেখেছি। কারণ হচ্ছে একটাই, যাদের অলরেডি পড়া হয়ে গেছে তারা চেষ্টা করো কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু দেওয়া, তাদের জন্য মেনলি। এবং যারা এই চ্যাপ্টারটা নতুন পড়ছো বা সবে রিভিশন দিচ্ছ তারাও চেষ্টা করো এই কোশ্চেন গুলোর অ্যান্সার করার। ওকে, 1 নম্বর কোশ্চেন কি বলছে, হু ওয়াজ ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় অফ ইন্ডিয়া। তো এখানে একটুখানি আমি বলে দিই, এখানে যে কোশ্চেন গুলো আজকে আমি 10টা কোশ্চেন আলোচনা করব, নেক্সট দিন পার্ট 2-তেও আমি 10টা কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব। সবকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসেছে, ইম্পর্টেন্ট আছে, প্রিলিমিনারি মেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, তো সুতরাং একটু মন দিয়ে দেখো। তো 4টে অপশন কি কি আছে আমরা আজকেই পড়লাম, যে ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় বা গভর্নর অফ ইন্ডিয়া কে ছিলেন, দিয়াজ, আলমেডিয়া, অ্যালবুকার্ক না নান। তো সঠিক অ্যান্সার অবশ্যই হবে কি ফ্রান্সিসকো ডি আলমেডিয়া। ওকে, 2 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইন ইন্ডিয়া পর্তুগিজ বিল্ড দেয়ার ফার্স্ট ফোর্ট্রেস, মানে ফোর্ট কোথায়, ফোর্ট বা ফ্যাক্টরি যাই বলো না কেন, কোথায় প্রথম পর্তুগিজরা করেছিল। তো সেটার কি আছে এখানে 3টে অপশন, কোচি, গোয়া, সুরাট, নান। তো সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে কোচি। ওকে, 3 নম্বর কোশ্চেন কি, হু অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য ফাউন্ডার অফ ক্যালকাটা।
তো আমরা এটা নেক্সট দিনকে ডিটেলসে পড়বো যে কে ক্যালকাটা শহরটাকে, তখনকার দিনে ক্যালকাটা বলা হতো, এখন কলকাতা বলে, ফাউন্ডার ছিলেন। ঠিক আছে, কে আবিষ্কার করেছিলেন। তো কি আছে, চারটে অপশন এখানে, চার্লস আইয়ার, উইলিয়াম নোভরিস, জব চার্নো, গ্যারোল্ড অ্যাঙ্গিয়ার। অনেকেই এখন মানে এটা দেখেই অ্যান্সার গুলো, সরি অপশনগুলো দেখেই অনেকে বুঝে গেছো কি হবে, জব চার্নো। 4 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ কানেক্টেড উইথ ব্লু ওয়াটার পলিসি। এর মধ্যে কে, এখানে হুইচ ওয়ান হবে না, হু হবে। তো কে এর মধ্যে, নিচের এই চারটে অপশনের মধ্যে কে ব্লু ওয়াটার পলিসির সাথে যুক্ত ছিল। কি আছে চারটে অপশন একটু দেখে নিই, ডুপ্লেক্স, ডিয়াজ, রবার্ট ক্লাইভ না ডি অ্যালমেডিয়া। তো সঠিক অ্যান্সার আমরা সবাই জানি কি, ফ্রান্সিসকো ডি অ্যালমেডিয়া। 5 number question, which of the following European company was the first established their factory in Surat? সুরাটে কে মানে কোন ইউরোপিয়ান কোম্পানি প্রথম তাদের ফ্যাক্টরিটা এস্টাবলিশড করেছিল বা প্রতিষ্ঠিত করেছিল। তো কি হবে, চারটে অপশন একটু দেখি আমরা আগে, দ্য পর্তুগিজ, দ্য ইংলিশ, দ্য ডাচ না দ্য ফ্রেঞ্চ। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটার দ্য ইংলিশ। 6 নম্বর কোশ্চেন কি বলছে, who among the following is considered the founder of French company in India? তো ফ্রেঞ্চ কোম্পানি ইন্ডিয়াতে কে এখানে ফাউন্ড করেছিল। তো কি আছে এখানে অপশন একটুখানি দেখি আমরা তিনখানা, মার্জারিন, ফ্রাঙ্কো মার্টিন, কোলবার্ট না নান। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কোলবার্ট। নেক্সট দিনকে আমরা পড়বো এটা। 7 নম্বর কোশ্চেন কি আছে, কর্ণাটিক ওয়ার ওয়াজ ফট বিটুইন। কর্ণাটিক যে ওয়ার হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল কর্ণাটকে, সেটা কাদের মধ্যে হয়েছিল, এদের মধ্যে। তো কি আছে চারটে অপশন, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, ডাচ অ্যান্ড ফ্রেঞ্চ, পর্তুগিজ অ্যান্ড ইংলিশ, পর্তুগিজ অ্যান্ড ফ্রেঞ্চ। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট টু স্টার্ট আ জয়েন্ট স্টক কোম্পানি টু ট্রেড উইথ ইন্ডিয়া ওয়্যার। প্রথম কে জয়েন্ট স্টক একটা কোম্পানি তৈরি করেছিল ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো চারটে অপশন কি, ডাচ, পর্তুগিজ, ইংলিশ না ফ্রেঞ্চ। কি হবে এটার সঠিক অ্যান্সার, এটার হবে হচ্ছে সঠিক অ্যান্সার ডাচ। 9 নম্বর কোশ্চেন কি বলছে, ডিউরিং দ্য টাইম অফ হুইচ মুঘল এম্পারার ডিড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড ইটস ফার্স্ট ফ্যাক্টরি। আমরা নেক্সট দিনকে ডিটেলসে পড়বো এই ব্যাপারটা, অনেক কিছু জানার আছে আমাদের এখানে। তো নিচে ইংলিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করেছিল, সেই ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করার সময় মুঘল সাম্রাজ্যে কোন সম্রাট বসেছিলেন। তো কি আছে, কোন চারটে মুঘল সম্রাটের নাম একটু পড়ে নিই আমরা, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব। তো আমরা সবাই জানি সেটা হচ্ছে জাহাঙ্গীর। এবং 10 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন ক্লাসে, বোম্বে ওয়াজ টেকেন ওভার বাই দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম। বোম্বে কার থেকে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এটা নিয়েও একটা গল্প আছে, বলবো তোমাদের নেক্সট দিনকে। ডাচ, পর্তুগিজ, ড্যানিশ না ফ্রেঞ্চ। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটা কি হবে, সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে পর্তুগিজ। তো পর্তুগিজ একজন রাজকন্যা ছিলেন, সেই রাজকন্যাকে বিবাহ করেছিলেন হচ্ছেন তোমার ইংল্যান্ডের একজন কি বলবো প্রিন্স বলো। তো সেই ইংল্যান্ডের প্রিন্স যখন বিবাহ করেছিলেন, ওই ইংল্যান্ড রাজা আর কি, দ্বিতীয় চার্লস তার নাম, সেই বিবাহ করার ফলে তারা যৌতুক হিসেবে মানে দ্বিতীয় চার্লস কিন্তু ডাউরি হিসেবে পেয়েছিলেন হচ্ছে সাউথ বোম্বে। বোম্বেটাকে পেয়েছিলেন, মানে বোম্বে বলতে সাউথ বোম্বেটা ম্যাক্সিমাম উনি পেয়েছিলেন। তো উনি কি করেছিলেন, উনি পরবর্তী ক্ষেত্রে এই শহরটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিলেন, এবং তারপরে 1687 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই বোম্বেটা ইংরেজদের প্রধান বাণিজ্য কেন্দ্রেও পরিণত হয়েছিল। ওকে, এটা আমরা নেক্সট দিনকে একটু ডিটেলসে পড়বো, আজকে এই পার্ট 1-এ আর তোমাদের এটা নিয়ে বলছি না কিছু। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আজকে ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আজকে। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হও, কারণ এই সমস্ত ক্লাসের ভিডিওর পিডিএফ কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো।
টাটা।